গল্পের আপু চ্যানেলে স্বাগতম। বসুন আর আরাম করুন। শোয়ের প্রধান চরিত্র একটি অদ্ভুত মেয়ে যার নাম বুধবার অ্যাডামস। মাত্র ১৩ বছর বয়স হলেও মেয়েটি প্রায় কোনো অনুভূতি প্রকাশ করে না এবং মৃত্যু নিয়ে তার এক ধরনের অস্বাভাবিক মোহ রয়েছে। সে সবসময় সাদা কালো গথিক পোশাক পরে, যেটা সবাই অদ্ভুত মনে করে। প্রথম দৃশ্যে দেখা যায় বুধবার তার হাই স্কুলে উপস্থিত হয় ভয়ঙ্কর চেহারা নিয়ে। লকার খুলতেই সে দেখতে পায় তার ভাই পাক্সলি গলা ও হাত বাঁধা অবস্থায়, মুখে একটা আপেল। তাকে বের করে দেওয়ার সময় হঠাৎ বুধবারের এক ধরনের দৃষ্টিশক্তি জেগে ওঠে, যাতে সে দেখতে পায় কে তার ভাইকে নির্যাতন করেছে। এখান থেকেই বোঝা যায় যে বুধবার কোনো সাধারণ শিশু নয়। সে কাউকে স্পর্শ করলেই তার অতীত এবং ভবিষ্যৎ দেখতে পারে। এরপর যখন সে জানতে পারে যে সুইম টিমের কিছু দুষ্টু ছেলেই এই ঘটনার জন্য দায়ী, তখন সে 2 ব্যাগ পিরানহা মাছ নিয়ে সোজা সুইমিং পুলে চলে যায় এবং একে একে সব পিরানহা ছেড়ে দিয়ে পানিতে। দুষ্টু ছেলেরা যখন ভয়ে প্রাণপণে সাঁতার কাটছে, তখন বুধবার বুঝিয়ে দেয়া যে তার ভাইকে শুধুমাত্র সেই বিরক্ত করতে পারে, অন্য কেউ নয়। এরপর আমরা পরিচিত হই বুধবারের বাবা মা মর্টিশিয়া এবং গোমেজের সঙ্গে। তারা তাদের মেয়ের কাণ্ডকীর্তিতে বিরক্ত হয়ে সিদ্ধান্ত নিয়ে তাকে নেভারমোর একাডেমি নামক বিখ্যাত এক স্কুলে ভর্তি করাবে। এই স্কুলে সবাই কোনো না কোনো অতিপ্রাকৃত শক্তির অধিকারী এবং তাদের শেখানো হয় কিভাবে এই শক্তি নিয়ন্ত্রণ করতে হয়। মর্টিশিয়া এবং গোমেজ নিজেরাও এই স্কুলের প্রাক্তন ছাত্রছাত্রী, যার মানে তাদেরাও অতিপ্রাকৃত ক্ষমতার অধিকারী। এদিকে নেভারমোর একাডেমির কাছের জঙ্গলে একজন হাইকার একা হাঁটতে বের হয়, কিন্তু কিছুক্ষণ পরেই একটি অজানা প্রাণী তাকে আক্রমণ করে, নির্মমভাবে হত্যা করে। স্থানীয় শেরিফ পরে বিকৃত দেহটি খুঁজে পেয়ে তদন্ত শুরু করে। আশ্চর্যের বিষয় হল, এটা প্রথম হত্যাকাণ্ড নয়। সাম্প্রতিক সময়ে এমন আরও অনেক মর্মান্তিক ঘটনা ঘটেছে। এরপর বুধবার নেভারমোর একাডেমিতে পৌঁছায় এবং সেখানে তার দেখা হয় প্রিন্সিপাল লারিসা উইমসের সঙ্গে, যিনি দক্ষভাবে স্কুলটি পরিচালনা করেন। উইমস তাকে তার রুমমেট এনিদের সঙ্গে পরিচয় করিয়ে দেন, একজন ওয়্যারওয়ুলফ, যে বুধবারের সম্পূর্ণ বিপরীত। এনিদ একজন প্রাণবন্ত, রঙিন সাজসজ্জায় ভরা মেয়েটি, আর বুধবার সবসময় কালো আর গথিক জিনিস ভালোবাসে। পরে এনিড বুধবারকে পুরো একাডেমি ঘুরে দেখায় এবং বিভিন্ন ছাত্রদলের সঙ্গে পরিচয় করিয়ে দিয়ে ফ্যাংস, ফার্স, স্টোনার্স আর স্কেলস। ফ্যাংস মানে ভ্যাম্পায়ার, ফার্স মানে ওয়্যারওয়ুলফ, স্টোনার্স মানে গর্গন, যাদের মাথায় সাপ থাকে, এবং স্কেন্স মানে সিরেন, যারা মানুষের মন নিয়ন্ত্রণ করতে পারে। এনিড তাকে স্কুলের সবচেয়ে জনপ্রিয় মেয়ে বিয়াঙ্কা বার্কলেকেও দেখায়, যে একজন অসাধারণ সুন্দরী সিরেন, এবং তার প্রাক্তন প্রেমিক জেভিয়ার থর্প, একজন ডেথ আর্টিস্ট, যে তার আঁকা ছবি বাস্তবে রূপ দিতে পারে। এদিকে অ্যাডামস পরিবার যখন গাড়িতে করে ফিরে যাচ্ছে, তখন গোমেজ ফিং নামের একটি কাটা জীবন্ত হাতকে মুক্ত করে দেয়, যার দায়িত্ব মেয়েকে নজরে রাখা। পরের দিন বুধবার ফেন্সিং ক্লাসে অংশ নেয়, যেখানে তার প্রতিপক্ষ হয় দক্ষ বিয়াঙ্কা। কিছুক্ষণ ধরে পাল্টাপাল্টি আক্রমণের পর দুইজনের পয়েন্ট সমান হয়ে যায়, তাই তারা সিদ্ধান্ত নেই মুখোশ খুলে এখন যুদ্ধ চলবে যতক্ষণ না তারও রক্ত বের হয়। এরপরই শুরু হয় এক দুর্দান্ত লড়াই, যেখানে তারা একে অপরের সঙ্গে সমানতালে পাল্লা দিতে থাকে। তবে শেষ পর্যন্ত বিয়াঙ্কাই জয়ী হয় যখন সে বুধবারের গালে হালকা একটা কাট দিয়ে পরে। বুধবার চিকিৎসা শেষে ইনফার্মারি থেকে বের হওয়ার সময় হঠাৎ একটা পাথরের গার্গয়েল ওপর থেকে পড়ে এসে তাকে পিষে ফেলতে যাচ্ছিল। ভাগ্যক্রমে সেই মুহূর্তে ডেথ আর্টিস্ট জেভিয়ার এসে তাকে ঠেলে সরিয়ে দিয়ে এবং বুধবার বেঁচে যায়। কিছুক্ষণ পর বুধবার তার রুমে ফিরে আসে, কিন্তু তার মনে হয় কেউ তাকে লুকিয়ে দেখছে। তাই সে গোটা রুম তল্লাশি করে এবং অবশেষে খুঁজে পায় থিং নামের কাটা জীবন্ত হাতটিকে। বুঝে যায় এটা তার মা বাবার পাঠানো। সে তখন থিংকে হুমকি দিই, ওকে অনুগত হতে হবে, না হলে তাকে ড্রয়ারে তালাবদ্ধ করে রাখা হবে। ভয়ে থিং তখন অনুগত থাকার প্রতিশ্রুতি দিয়ে। পিরানহা কাণ্ডের কারণে বুধবারকে বাধ্যতামূলক থেরাপি সেশনে অংশ নিতে হয়, তাই প্রিন্সিপাল লারিসা তাকে নিয়ে যায় নেভারমোরের বাইরের একটি ছোট শহর জেরিকোতে। সেখানে সে তার থেরাপিস্টের সঙ্গে দেখা করে, কিন্তু কিছুই খুলে বলে না। ফেয়ারে গেলে দেখা যায় লারিসা দূর থেকে তাকে বাজ পাখির মতো নজরদারি করছে। তারপরও গথিক কিশোরী বুধবার কোনোভাবে টাইলারের সঙ্গে দেখা করতে সক্ষম হয়। তারা প্রায় পালিয়েই যাচ্ছিল, কিন্তু হঠাৎ বুধবার তার এক সহপাঠী রোয়ানের সঙ্গে ধাক্কা খায়। রোয়ান তখনই দৌড়ে জঙ্গলের দিকে পালায়, আর বুধবার তাকে স্পর্শ করার ফলে আবার একটি দর্শন ঘটে,
যেখানে দেখা যায় রোয়ান কাউহে দ্বারা নির্মমভাবে ছিন্নভিন্ন হয়ে মারা গেছে। আতঙ্কিত বুধবার তখন মত পরিবর্তন করে এবং রোয়ানকে সতর্ক করতে পিছু নেই। কিন্তু কিছু বলার আগেই রোয়ান টেলিকাইনেসিস ব্যবহার করে বুধবারকে গাছের ডালে তুলে আটকে রাখে। এরপর সে জানায় তার মা একজন শক্তিশালী ভবিষ্যদ্রষ্টা ছিলেন, যিনি ২৯ বছর আগে বুধবারকে নেভারমোর ধ্বংস করতে দেখেছিলেন। তাই রোয়ান বিশ্বাস করে বুধবারকে এখনই মেরে ফেলতে হবে, না হলে বড় কিছু দুর্ঘটনা ঘটবে। সে তখন টেলিকাইনেটিকভাবে বুধবারকে শ্বাসরোধ করতে শুরু করে। আরে ভাই, মারার আগে অন্তত এক প্লেট টেলিপিজা খাওয়াতে পারতে। হঠাৎ করে এক বিশালাকার দানব ঝাঁপিয়ে পড়ে, রোয়ানকে ছিঁড়ে টুকরো করতে ফেলে এবং সঙ্গে সঙ্গে অদৃশ্য হয়ে যায়। বুধবার রোয়ানের বিকৃত দেহের পাশে দাঁড়িয়ে তার মায়ের আঁকা একটি ছবিও দেখে, যেখানে নাকি বুধবারকেই আঁকা হয়েছে। কিছুক্ষণের মধ্যেই শেরিফের নেতৃত্বে পুলিশ রোয়ানের দেহে খুঁজতে শুরু করে, কিন্তু কিছুই পায় না। স্বাভাবিকভাবেই শেরিফ বুধবারের বক্তব্য বিশ্বাস করে না এবং মনে করে এটা কোনো নেভারমোর ছাত্রের কাজ। এমন সময় এক অফিসার এসে তাদের কথোপকথন থামিয়ে দেয়, আর আশ্চর্যজনকভাবে দেখা যায় রোয়ান জীবিত এবং সুস্থ। বুধবার যখন তার রুমে ফিরে আসে, দেখে এনিড পোকাপ নামক বাৎসরিক নৌকা প্রতিযোগিতা নিয়ে ব্যস্ত। পরে বুধবার রোয়ানের সঙ্গে কথা বলতে গেলে প্রিন্সিপাল লারিসা জানিয়ে দেয় যে রোয়ানকে একটি গোপন কারণে এক্সপেল করা হয়েছে। ফলে বুধবার তার বিকল্প পরিকল্পনায় ফিরে যায় এবং থিংকে নির্দেশ দেয় রোয়ানের ওপর নজর রাখতে। এরপর দৃশ্য পাল্টে রোয়ানকে দেখা যায় ট্রেন স্টেশনে পৌঁছাতে, আর থিং তাকে গোপনে অনুসরণ করছে। রোয়ান চারপাশটা লক্ষ্য করে চুপি চুপে বাথরুমে ঢোকে এবং নিজের চেহারা বদলে এক বৃদ্ধে রূপান্তরিত হয়। দুর্ভাগ্যজনকভাবে থিং এই রূপান্তরটা লক্ষ্য করতে পারে না এবং তাকে হারিয়ে ফেলে। কিছুক্ষণ পর দেখা যায় সেই বৃদ্ধের রূপ পাল্টে যায় প্রিন্সিপাল লারিসার চেহারায়। এতে বোঝা যায় লারিসা আসলে একজন শেপশিফটার এবং কোনো অজানা কারণে সে রোয়ানের হত্যাকাণ্ড গোপন করছে। আর কোনো উপায় না দেখে বুধবার আবার জঙ্গলে যায় রোয়ানের হত্যার সূত্র খুঁজতে। তার সঙ্গে থাকে টাইলার, যে তার বাবার ওপর নজর রাখছিল। কিছুক্ষণ খোঁজাখুঁজির পর বুধবার রোয়ানের চশমা খুঁজে পায় এবং সেটা তুলতেই আবার এক দর্শনে যায়। সেখানে সে দেখে এক বেগুনি রঙের বই, যেখান থেকে রোয়ান সেই রহস্যময় ছবিটি পেয়েছিল। সময় নষ্ট না করে বুধবার সরাসরি তার ক্লাস টিচারকে সেই বই সম্পর্কে জিজ্ঞাসা করে, যিনি জানান বইটি এক পুরনো স্টুডেন্ট সোসাইটি নাইট শেডসের ছিল, যদিও এখন আর সেই সংগঠনটি সক্রিয় নয়। এরপর স্কুল শেষে বুধবার গোপনে রোয়ানের রুমে ঢুকে বই খুঁজতে থাকে। সে বিছানার নিচে একটি মুখোশ খুঁজে পায়, কিন্তু বেরোনোর আগেই সেখানে চলে আসে জেভিয়ার, যে রোয়ানের রুমমেট। বুধবার তাড়াতাড়ি বিছানার নিচে লুকিয়ে পড়ে, আর ঠিক তখনই বিয়াঙ্কাও এসে উপস্থিত হয় তার প্রাক্তন প্রেমিককে দেখতে। তাদের কথোপকথন শুনে বুধবার জানতে পারে বিয়াঙ্কা আসন্ন নৌকা প্রতিযোগিতায় এনিটকে হারানোর পরিকল্পনা করছে। তাই নিজের রুমে ফিরে বুধবার সিদ্ধান্ত নেয় এনিটকে সাহায্য করবে এবং প্রতিযোগিতায় অংশ নেবে, যেন তারা মিলে বিয়াঙ্কাকে হারাতে পারে। পরদিন বুধবারও এনিট প্রতিযোগিতার জন্য প্রস্তুতি নেয়। যেহেতু এখানে কোনো নিয়ম নেই, সবাই নিজ নিজ সুবিধামতো খোলে, আর বিয়াঙ্কা এই সুযোগটা পুরোপুরি কাজে লাগাচ্ছে। প্রতিযোগিতায় মোট 4টি দল অংশ নেয় এবং নিয়ম হল তাদের নৌকা চালিয়ে নির্দিষ্ট গন্তব্যে গিয়ে ফিরে আসতে হবে। যে দল প্রথমে ফিনিশ লাইনে পৌঁছাবে এবং হ্রদের মধ্যে ছিটকে পড়বে না, সেই বিজয়ী হবে। খেলা শুরু হতেই বিয়াঙ্কা তার এক বন্ধুকে চোখের ইশারা করে, যে আগে থেকেই অন্য দলের নৌকা নষ্ট করার জন্য প্রস্তুত। সেই বন্ধু আসলে একজন মারমেড, যে হ্রদে ঝাঁপ দিয়ে এক দলের নৌকা ধ্বংস করে তাদের ছিটকে ফেলে দিয়ে। ভাগ্য ভালো, বুধবার আর এনিড এই ষড়যন্ত্রের জন্য প্রস্তুত ছিল, তাই থিংয়ের সহায়তায় তারা মারমেডটিকে ধরে ফেলে। তবে প্রতিযোগিতার মাঝেই বুধবার আবার এক দর্শনে যায়, যেখানে সে দেখে নিজের সোনালি চুলোওয়ালা একটি ভার্সন, যে তাকে বলে, তুমি চাবি। বিভ্রান্ত হয়ে বুধবার বাস্তবে ফিরে আসে আর দেখে বিয়াঙ্কার দল রেসে এগিয়ে আছে। হাল না ছেড়ে বুধবার আর এনিড বিয়াঙ্কার নিজের কৌশলই তার বিরুদ্ধে ব্যবহার করে এবং শেষ পর্যন্ত প্রতিযোগিতাটি জিতে নেয়। এভাবে 4 দশক পর প্রথমবারের মতো কোনো নন সাইরেন দল পো কাপ জিতল। পরবর্তীতে প্রিন্সিপাল লারিসা বিজয়ীদের সম্মান জানান এবং এনিদের হাতে ট্রফি তুলে দেন, কিন্তু বুধবার অতিরিক্ত নজর সহ করতে না পেরে একান্তে চলে যায় এবং আশ্রয় খুঁজে পায় একাডেমির সাবেক ছাত্র এডগার অ্যালান পোয়ের একটি মূর্তির পাশে।
হঠাৎ সে দেখে পোয়ের পাথরের বইয়ের নিচে খোদাই করা একটি চিহ্ন, যেটা রোয়ান মৃত্যুর আগে তার হাতে দিয়েছিল সেই ছবির মধ্যেই ছিল। বুধবার বইয়ের খোদাই করা ধাঁধাগুলোর সমাধান করে একটি সূত্র পায়, 2 বার টোকা দেওয়া। সে যখন 2 বার টোকা দেয় তখন হঠাৎ করে একটি গোপন করিডোর খুলে যায়, আর তার সামনে উদ্ভাসিত হয় এক রহস্যময় লুকানো চেম্বার। যদি এই একাডেমিতে বিট পোয়েট্রি ক্লাব থাকত, তাহলে এই গোপন পথটা আর গোপন থাকত না। সেখানে বুধবার সফলভাবে রোয়ানের সেই বইটি খুঁজে পায়, যেখান থেকে সে সেই রহস্যময় ছবিটা চিনে নিয়েছিল। বুধবার বইটা ব্যাগে রেখে সামনে এগোতে গেলে হঠাৎ কেউ তার মাথায় একটি কালো বস্তা চাপিয়ে দেয়। কিছুক্ষণ পর যখন বস্তা খোলা হয়, সে নিজেকে দেখতে পায় বিয়াঙ্কা, জেভিয়ার ও আরও কয়েকজন স্টুডেন্টের ঘেরাওয়ে, যারা সবাই নাইটশেডস ক্লাবের সদস্য। জানা যায় এই ক্লাব আগে নিষ্ক্রিয় হয়ে গেলেও প্রিন্সিপাল লারিসা গোপনে এটিকে আবার চালু করেছেন। জেভিয়ার বুধবারকে ক্লাবে যোগ দিতে বললেও সে সরাসরি না বলে সেখান থেকে বেরিয়ে যায়। পারের দৃশ্যে প্রিন্সিপাল লারিসা বার্ষিক আউটরিচ ডে ঘোষণা করেন, যেখানে নেভারমোরের স্টুডেন্টদের, সাধারণ মানুষদের, নর্মিস সঙ্গে কাজ করতে হবে। শহরে পৌঁছানোর পর বুধবার জেভিয়ারকে জানায় তার রুমমেট রোয়ান সম্ভবত খুন হয়েছে। জেভিয়ার তা বিশ্বাস করতে চায় না, কারণ তার মতে রোয়ান শুধু বহিষ্কৃত হয়েছে। তবুও বুধবার তাকে সেই ছবিটা দেখায়, যেটা রোয়ানের মা এঁকেছিলেন। ছবিটি দেখে জেভিয়ার চিনতে পারে এটি আসলে জেরিকোর প্রতিষ্ঠাতা জোসেফ ক্র্যাক্সটন। কিছুক্ষণ পর বুধবার সিদ্ধান্ত নেয় পিলগ্রিম ওয়ার্ল্ডে কাজ করার, যেখানে জেরিকোর ইতিহাস সংরক্ষিত আছে। সেখানে তার দেখা হয় ইউজিনের সঙ্গে, যে মৌচাক ক্লাবে তার বন্ধু হয়েছিল। তারা কিন্তু থিং হঠাৎ তাকে গলা টিপে ভয় দেখিয়ে তাড়িয়ে দেয়। কি করছো থিং? হঠাৎই বুধবার আবার এক দর্শনে যায় এবং এবার সে চলে যায় 400 বছর অতীতে, যেখানে আবার দেখা যায় সেই সোনালি চুলের মেয়েটিকে। গ্রামের মানুষরা একটি মেয়েকে ঘিরে ধরে তাকে ডেভিলের সন্তান বলে চিৎকার করতে থাকে। কিছুক্ষণ পর ভিড়ের মধ্যে থেকে জোসেফ ক্র্যাক্সটন সামনে আসে এবং মেয়েটিকে গুড্ডি অ্যাডামস নামে ডাকে। সে গুড্ডিকে জাদুকরী বলে অভিযুক্ত করে এবং তাকে অন্যান্য অভিযুক্তদের সাথে একটি গুদামে আগুনে পুড়িয়ে মারার নির্দেশ দিয়ে। এদের মধ্যে গুড্ডির মাও ছিল। পাল্টা গুড্ডিও তাদের বিরুদ্ধে অভিযোগ তোলে। তারা নিরপরাধ মানুষ হত্যা করেছে, জমি দখল করেছে আর শান্তিপূর্ণ জীবন ধ্বংস করেছে। জোসেফ ক্ষিপ্ত হয়ে কিছুক্ষণ তার দিকে তাকিয়ে থাকে এবং এরপর গুদামটিতে আগুন ধরিয়ে দিয়ে। গুড্ডি তার মাকে বাঁচানোর চেষ্টা করলেও ব্যর্থ হয়। শেষমেশ যখন আর কোনো আশা থাকে না, সে গোপন দরজা দিয়ে পালিয়ে যায়। এ সময় বুধবার গোটা ঘটনাটি গুদামের মধ্যেই দাঁড়িয়ে থেকে প্রত্যক্ষ করে। এরপর গুড্ডি তার সামনে এসে জানায় জোসেফ তাদের সবাইকে না মেরে থামবে না। একথায় বুধবার তার দীর্ঘ দর্শন থেকে জেগে ওঠে এবং থিংকে সব খুলে বলে। হঠাৎ তারা দেখতে পায় সে একাই দানব, যেটা রোয়ানকে হত্যা করেছিল, এবার তাদের পেছনে ছায়ার মতো ঘোরাফেরা করছে। বুধবার বৃষ্টির মধ্যেই দানবটিকে ধাওয়া করে, কিন্তু পিছিয়ে পড়ে। সে তখন পদচিহ্ন অনুসরণ করতে থাকে এবং অবাক হয়ে দেখে পদচিহ্নগুলো ধীরে ধীরে মানুষের রূপ নিচ্ছে, মানে দানবটা আসলে একজন মানুষ। ঠিক তখনই সে জ্যাভিয়ারের মুখোমুখি হয় এবং ঘটনাই জানায়। কিন্তু জ্যাভিয়ার ট্র্যাক দেখতে চাইলে দেখা যায় বৃষ্টি ততক্ষণে সব ধুয়ে দিয়েছে। পরদিন সবাই জড়ো হয় টাউন স্কোয়ারে নতুন একটি মূর্তি উন্মোচনের জন্য। জোসেফ ক্র্যাক্সটনকে উৎসর্গ করা হয়েছে এটি। বুধবার জেরিকো মার্চিং ব্যান্ডের সাথে ফ্লিটউড ম্যাকের ডোন্ট স্টপ ইনস্ট্রুমেন্টাল বাজাতে থাকে। মেয়র ও লারিসা মিলে মূর্তির উদ্বোধন করেন, কিন্তু তখনই এক বিশৃঙ্খলা তৈরি হয়। কিং বুধবারের নির্দেশে সেই মূর্তিতে আগুন ধরিয়ে দিয়ে। অন্য সবাই যখন ভয়ে পালাচ্ছে, তখন বুধবারের চোখ প্রতিশোধে ঝলমল করে উঠছে আর সে দ্রুত সেলো বাজাতে থাকে। পরে প্রিন্সিপাল লারিসা রেগে গিয়ে বুধবারকে দোষারোপ করে সন্দেহ করে এই ঘটনার পেছনে ওর হাত আছে, কিন্তু বুধবার সব অস্বীকার করে। বরং লারিসাকে প্রশ্ন করে কেন সে জেরিকোর রক্তাক্ত বর্ণবাদী ইতিহাস স্বীকার করতে চায় না। হেলিয়া সেই রাতেই আগে দেখা গৃহহীন লোকটিকে দানবটি আক্রমণ করে আর তার ক্যামেরা ঘটনাটির ছবি তুলতে শুরু করে। কিছুক্ষণ পর শেরিফ ও তার দল বনভূমির ধ্বংসাবশেষে এসে গৃহহীন লোকটির মৃতদেহ খুঁজে পায়। তারা ক্যামেরা থেকে প্রাপ্ত ছবি দেখে বুঝতে পারে সেখানে খুনির মুখ ধরা পড়েছে। ছবি ডেভেলপ করার পর শেরিফ দেখে এক দানবের মুখ, একটি দুঃস্বপ্ন থেকে উঠে আসা বিভীষিকা।